খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল, লন্ডন যাত্রা স্থগিত, আপাতত চিকিৎসা নেবেন ঢাকায়। বেগম রোকেয়া নারীদের আলোর দিশারি, বললেন প্রধান উপদেষ্টা। শত বছরেও স্বপ্ন বাস্তবায়ন না হওয়ায় দুঃখ প্রকাশ। নির্বাচনী তফসিল ঘোষণার আগে শেষ মুহূর্তে বৈঠকে বসছে ইসি, পোস্টাল ব্যালটের সংশোধনে গেজেট প্রকাশ। এবং আবু সাইদ হত্যা মামলায় সাক্ষ্য দিতে ট্রাইব্যুনালে হাসনাত আব্দুল্লাহ। জেআইসি সেলে নির্যাতনে হাসিনা সহ 13 জনের অভিযোগ গঠনের শুনানি। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, আর পুরো সংবাদ জুড়ে আছি আমি সোনিয়া ইসলাম। এবারে বিস্তারিত। বেগম রোকেয়া দিবস আজ। প্রতিবারের মতো এবারও রোকেয়া পদক পেলেন 4 নারী। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে 4 বিশিষ্ট নারীকে রোকেয়া পদক তুলে দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় তিনি বলেন, বেগম রোকেয়া নারী সমাজকে অন্ধকার থেকে আলোর পথে এনেছিলেন। শত বছরেও নারী জাগরণের অগ্রপথিকের স্বপ্ন বাস্তবায়ন না হওয়ায় দুঃখ প্রকাশ করেন ডক্টর ইউনূস। পদকপ্রাপ্তরা হলেন রুহানা রাকিব, কল্পনা আক্তার, নাবিলা ইদ্রিস ও ঋতুপর্ণা চাকমা। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় বিভিন্ন কর্মসূচির মাধ্যমে দিবসটি পালন করছে। আমরা সারা জাতি তাদের উদাহরণ থেকে, তাদের পথ চলা থেকে শিক্ষা পাই, এবং যে আদর্শে বেগম রোকেয়া আমাদেরকে নিয়ে যেতে চাচ্ছিলেন, অতি চমৎকারভাবে তুলে ধরেছিলেন তার বক্তব্যে, তার লেখায়। আজকে যে 4 জন পুরস্কার পেলেন, যারা রোকেয়ার সেই পথে আমাদের জাতিকে তুলে দিল। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে। শারীরিক অবস্থা বিবেচনায় উন্নত চিকিৎসার জন্য তার বিদেশ যাত্রা আপাতত স্থগিত রাখা হয়েছে। বিভিন্ন সূত্র থেকে জানা যায়, বিএনপি চেয়ারপারসন ঢাকায় চিকিৎসা নেবেন। পরবর্তীতে দলটির প্রেস উইংয়ের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এই বিষয়ে বিস্তারিত জানানো হবে। দর্শক, এই বিষয়ে আরো জানাতে এবার কেয়ার হাসপাতাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী তানজিদ ভুঁইয়া। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। তানজিদ, খালেদা জিয়ার শারীরিক অবস্থার এই মুহূর্তে কি তথ্য আপনার কাছে আছে জানাবেন। জি ধন্যবাদ সোনিয়া। আপনি জানেন যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া রাজধানীর এই এভার কেয়ার হাসপাতালেই গত 17 দিন যাবৎ তিনি কিন্তু ভর্তি রয়েছেন, এবং গত 13 দিন যাবৎ কিন্তু তিনি সিসিউতে নিবিড় পর্যবেক্ষণে কিন্তু রয়েছেন। দেশি বিদেশি যে চিকিৎসক দল রয়েছে ওনার চিকিৎসায় নিয়োজিত, ওনাদের তত্ত্বাবধানে কিন্তু রয়েছেন, এবং তার মধ্যে কিন্তু চীন এবং যে যুক্তরাজ্যের যে চিকিৎসক দল রয়েছেন তাদের তত্ত্বাবধানে কিন্তু বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসা চলছে, যার প্রধান সমন্বয় করছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পুত্রবধূ এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিনী ডাক্তার জুবাইদা রহমান, এবং ওনার যিনি ব্যক্তিগত চিকিৎসক রয়েছেন ডাক্তার এসজেডএম জাহিদ হোসেন। ওনাদের সার্বিক তত্ত্বাবধানে কিন্তু তিনি চিকিৎসা নিচ্ছেন। আরেকটি বিষয় জানিয়ে রাখি যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান যেহেতু এখনও যুক্তরাজ্যে রয়েছেন, উনিও কিন্তু সার্বিক তদারকি করছেন, সবসময় খোঁজখবর রাখছেন। বিএনপির পক্ষ থেকে বারবার বলা হচ্ছে যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার যেন শারীরিক অবস্থা নিয়ে এবং ওনার স্বাস্থ্য নিয়ে কেউ যেন গুজব এবং অপপ্রচার যেন না ছড়ায়। একটি বিষয় জানিয়ে রাখি যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে গত শুক্রবার ওনাকে লন্ডনে নিয়ে যাওয়ার কথা ছিল উন্নত চিকিৎসার জন্য, কিন্তু ওনার যেই শারীরিক অবস্থা সেটি বিবেচনায় কিন্তু এখন পর্যন্ত ওনাকে লন্ডনে নিয়ে যাওয়া হয়নি। যদি ওনার ব্যক্তিগত যারা চিকিৎসক রয়েছেন এবং দেশি বিদেশি যে বিশেষজ্ঞ চিকিৎসকরা রয়েছেন তার মধ্যে ডাক্তার জুবাইদা রহমান সহ ডাক্তার এসজেডএম জাহিদ হোসেন, ওনাদের সার্বিক তত্ত্বাবধানে এবং সার্বিক পরামর্শে যদি ওনার সব কিছু ঠিকঠাক থাকে, তারপরে কিন্তু পরবর্তীতে আমাদেরকে বিএনপির প্রেস উইংয়ের পক্ষ থেকে জানানো হবে যে কবে নাগাদ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নিয়ে যাওয়া হবে, লন্ডনে নিয়ে যাওয়া হবে। তো এই ছিল আমার কাছে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার যেই চিকিৎসার তার সর্বশেষ অবস্থা। তানজিদ, আপনাকে ধন্যবাদ।
নির্বাচনী তফসিল ঘোষণার পূর্বে শেষ মুহূর্তে বৈঠকে বসতে যাচ্ছে নির্বাচন কমিশন। দুপুরের পরে এই সভার আয়োজন করা হয়েছে। এদিকে পোস্টাল ব্যালটে সংশোধনের গেজেট প্রকাশ করেছে কমিশন। এতে পোস্টাল ব্যালট পেপার গণনা থেকে বাদ দেয়া, প্রতীকের বিপরীতে চিহ্ন না দেয়া এবং একাধিক প্রতীকের বিপরীতে একটি চিহ্ন দেওয়ার বিষয়সহ নানা সংশোধন এসেছে। দর্শক, এ নিয়ে আরও জানাতে নির্বাচন কমিশন থেকে যুক্ত হচ্ছে সহকর্মী এম আর আসাদ। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। আসাদ, তফসিলের বিষয় ইসির সভা এবং পোস্টাল গ্যাজেট নিয়ে সবশেষ কি তথ্য আপনার কাছে আছে এই বিষয়ে আমাদের জানাবেন। সোনিয়া, আপনি আসলে যে বিষয়টি জানেন যে নির্বাচন কমিশনের বর্তমানে তফসিল ঘোষণার যে একদম 11th আওয়ার যেটাকে আমরা বলি, যে একদম শেষ প্রস্তুতি চলছে এবং তারই অংশ হিসাবে কিছুক্ষণের মধ্যেই প্রধান নির্বাচন কমিশনার মাননীয় প্রধান বিচারপতির সঙ্গে যেটাকে রেওয়াজ বলা হয়, যে তফসিল ঘোষণার আগে একটি সাক্ষাৎ করেন এবং তাকে পুরো বর্তমান প্রস্তুতি সম্পর্কে একটু অবগত করেন। সেটি আজকে হতে যাচ্ছে এবং কিছুক্ষণের মধ্যেই প্রধান নির্বাচন কমিশনার প্রধান বিচারপতির সঙ্গে সাক্ষাৎ করার জন্য বের হবেন প্রধান নির্বাচন ভবন থেকে। এটি হচ্ছে একটি। এছাড়াও যে বিষয়টি হচ্ছে গুরুত্বপূর্ণ একটি পদক্ষেপ নির্বাচন কমিশনের পক্ষ থেকে নেওয়া হয়েছে, সেটি হচ্ছে যে আমরা জানি যে কোন ব্যালটগুলো আসলে বাতিল হয়ে যায়, এটাকে নিয়ে এক ধরনের নীতিমালা এবং সংশোধনী আসলে রয়েছে। তবে এবার পোস্টাল ভোট যেটি হচ্ছে, যারা প্রবাসীরা যেটাতে আসলে অংশগ্রহণ করবেন, ওসিভি যেটাকে বলা হয় আউট অফ কান্ট্রি ভোটিং, সেটিকে কেন্দ্র করে মূলত নির্বাচন কমিশন তাদের যে পোস্টাল ভোটের যে একটি ব্যালট কেন্দ্রিক যে একটি সংশোধনী গ্যাজেট তার প্রকাশ করেছে এবং সেখানে তারা রেখেছেন যে কোন ব্যালটটি আসলে বাতিল হয়ে যাবে এবং কোন ব্যালটটিকে আসলে গ্রহণ করা হবে। সেক্ষেত্রে আসলে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি রাখা হচ্ছে, যেহেতু নির্বাচনের বেশ আগেই পোস্টাল ব্যালটগুলো আসলে প্রবাসীদের কাছে পৌঁছে যাবে এবং সেখানে আসলে প্রার্থীর যে প্রতীক থাকবে সেটিও কিন্তু মূলত দেওয়া হবে। সুতরাং সেখানে যে বিষয়টা আসলে হচ্ছে যে শেষ মুহূর্তে যদি কোনো কারণে প্রার্থীতা কারো বাতিল হয়, সেটি কোর্টের আদেশে যদি এ ধরনের কোনো ঘটনা ঘটে, তবে তার সেই ব্যালটটি এবং সেই কনস্টিটিউয়েন্সি যেটাকে আসন বলা হয়, সংসদীয় আসন, তার ব্যালটটি কিন্তু আসলে বাতিল হয়ে যাবে। এছাড়া যদি সঠিকভাবে টিক চিহ্ন বা ক্রস চিহ্ন দেওয়ার মধ্যে কোনো ভুল থেকে থাকে, তবে সেক্ষেত্রেও কিন্তু একটি ব্যালটটি বাতিল হয়ে যেতে পারে। এছাড়া যদি একাধিক প্রার্থীকে আসলে টিক চিহ্ন বা ক্রস চিহ্ন দেওয়া হয়, সেখানেও কিন্তু ব্যালটটি বাতিল হয়ে যেতে পারে। তো সোনিয়া, সব মিলিয়ে নির্বাচন কমিশন একেবারে শেষ মুহূর্তে অপেক্ষা করছে তফসিল ঘোষণার জন্য, তাদের সমস্ত প্রস্তুতি সম্পন্ন করেছে। তো আমার কাছে এখন আসাদ, আপনাকে ধন্যবাদ। জুলাই আন্দোলনে প্রথম শহীদ রংপুরে আবু সাইদ হত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধ মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাক্ষ্য দিচ্ছেন জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। এদিকে গুম করে জেআইসি সেলে নির্যাতনে 3 সেনা কর্মকর্তাকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। শেখ হাসিনা সহ 13 জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি চলছে। দর্শক, এই বিষয়ে আরও জানাতে ট্রাইব্যুনাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মেজবা রহমান। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। মেজবা, আবু সাইদ হত্যার মামলায় ট্রাইব্যুনালে সাক্ষ্য দিয়েছেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। মাত্রই আমরা বললাম, এই মুহূর্তে এছাড়াও ট্রাইব্যুনালের কার্যতালিকার বিষয়ে কি তথ্য আপনার কাছে আছে জানাবেন। বিষয়টা আসলে আপনি বলছিলেন জুলাই আন্দোলনের প্রথম শহীদ, অর্থাৎ যার শহীদের মধ্য দিয়ে জুলাই আন্দোলন বেগবান হয়েছিলেন, সেই আবু সাইদ, শিক্ষার্থী আবু সাইদ হত্যার মধ্য দিয়ে আবু সাইদ হত্যা মামলার সাক্ষ্য গ্রহণ ছিল আজকে 22তম সাক্ষ্য হিসাবে সাক্ষ্য গ্রহণ দিচ্ছেন। এখনও জুলাই আন্দোলনের অন্যতম তিনি সংগঠক ছিলেন, সমন্বয়ক ছিলেন। এখন এনসিপিতে যোগ দিয়েছেন হাসনাত আবদুল্লাহ, দক্ষিণাঞ্চলের অন্যতম মুখ্য সংগঠক। তিনি এসেছেন সকাল 10:15টার দিকে, ট্রাইব্যুনালে প্রবেশ করেছেন এবং ট্রাইব্যুনাল 2-এ যিনি বিচারপতি রয়েছেন নজরুল ইসলাম, তার নেতৃত্বাধীন 3 সদস্যের প্যানেলে এই সাক্ষ্য গ্রহণ চলছে। হাসনাত আবদুল্লাহ এখনও সাক্ষ্য গ্রহণ দিচ্ছেন এবং তিনি তার সাক্ষ্য অর্থাৎ জবানবন্দিতে বেশ কিছু বিষয় আলোকপাত করেছেন। অর্থাৎ জুলাই আন্দোলনের সময় তিনি একটু বিষয় কোট করেছেন, অর্থাৎ গণমাধ্যমকে ব্যবহার করে জুলাই আন্দোলন ব্যাহত করতে তৎকালীন সরকার যে চাপ দিয়েছে, অর্থাৎ গণমাধ্যমকে ব্যবহার করে শিক্ষার্থীদেরকে কালপেট করতে যে ব্যবহার করেছিলেন তৎকালীন সরকার, সেই বিষয়টি তিনি তুলে ধরেছেন। এছাড়াও তিনি আরও বেশ কিছু আলোকপাত করেছেন, অর্থাৎ এই যে আজকে যে মারা গেছেন আবু সাইদের মারার যে হত্যার যে প্রেক্ষাপটে তিনি তুলে ধরেছেন, সেই বিষয়ে তিনি জানিয়েছেন। এবং একই সঙ্গে জানিয়ে রাখি যে আজকে যে আপনার ডিজিএফআই যে
আয়নাঘর নামে যে বলা হয়ে থাকে, সেই আয়নাঘরে গুম করে নির্যাতনের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 13 জন যে আসামি ছিলেন, সেই আসামির মধ্য থেকে 3 জন সেনা কর্মকর্তাকে আজকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। সকাল 10টার পরে বিশেষ প্রিজন ভ্যানে করে তাদেরকে ট্রাইব্যুনালে আনা হয় এবং ট্রাইব্যুনাল 1-এ তাদের ইতিমধ্যেই কিন্তু সেই বিষয়টি কিন্তু শুরু হয়েছে। এবং একই সঙ্গে আমি একটু জানিয়ে রাখতে চাই যে আজকে চাংখারপুলে শহীদ আনাস সহ 6 জনকে হত্যা মামলায় সাক্ষ্য গ্রহণ রয়েছে, যেটি এখনো শুরু হয়নি। শুরু হলে বিস্তারিত জানাতে পারবো। সোনিয়া, এই ছিল আমার কাছে ট্রাইব্যুনাল থেকে সবশেষ। মেজবা, আপনাকে ধন্যবাদ। সংস্কারের অভাবে মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটির শোচনীয় অবস্থা। ভবনের বিভিন্ন স্থানে ফাটল সহ খসে পড়ছে পলেস্তারা এবং সুরকি। ফলে ঝুঁকিপূর্ণ এমন ভবনে নিরাপত্তাহীনতায় ভুগছে হাসপাতালের সংশ্লিষ্টরা সহ সেবা নিতে আসা রোগী ও স্বজনরা। দ্রুত সংস্কারের আশ্বাস কর্তৃপক্ষের। মোহাম্মদ সুজিনের প্রতিবেদন, জানাচ্ছেন সিফাত রহমান জেসি। মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি 1982 সালে 31 শয্যা বিশিষ্ট হাসপাতাল হিসেবে সেবা শুরু করে। পরে 2008 সালে 50 শয্যায় উন্নীত করা হয়, কিন্তু দীর্ঘদিন সংস্কার না করায় বর্তমানে ভবনটির নাজুক অবস্থা। ভবন ধসে পড়ার আশঙ্কায় নিরাপত্তাহীনতা বোধ করছেন রোগী স্বজন সহ সংশ্লিষ্টরা। দেয়াল, সিলিং ও করিডোরের বিভিন্ন স্থানে দেখা দিয়েছে ফাটল। সম্প্রতি ভূমিকম্পে আতঙ্ক বেড়েছে কয়েক গুণ। হাসপাতালের যে অবস্থা, ওই যে ওইন্দা ফাইটটা পড়তেছে, তো রোগীর মাথা যদি পড়ে তো আবার আর কেসক নিবে আনলাম, ভালো করতে হয়ে যাবে আরো খারাপ। কর্তৃপক্ষের এটা পরিদর্শন করে অতি তাড়াতাড়ি দ্রুত কার্যক্রম চালু করা, যাতে কোনো রোগীদের কোনো ক্ষয়ক্ষতি না হয়। 5.7 মাত্রা ভূমিকম্প হয়েছে, ঠিক আছে। এর বেশি যদি হয় তাহলে তো হসপিটালের অবস্থা খারাপ হবে। সংস্কার না হয় পুরো ভবনটি বর্তমানে ঝুঁকিপূর্ণ বলে জানান হাসপাতালে কর্মরতরা। আমরা খুবই আতঙ্কে আছি, আমরা ভয়ে আছি, এটা একদম অকেজো। তাড়াতাড়ি ওষুধ দিয়ে নাম লিখে সমস্যা শুনে তাকে বিদায় করি, যে এখানে বেশিক্ষণ দেরি করি না, আমরা মরি আপনারা করেন না। উদ্যোতন কর্তৃপক্ষ দেখেও গেছে, অবশ্যই মেরামত করবো করে আশা দিচ্ছে আমাদের। স্যার নাকি বিস্তৃত আলোচনা হয়েছে। ঝুঁকিপূর্ণ ভবনের কথা স্বীকার করে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আশ্বাস দিলেন দ্রুত সংস্কার শুরু করার। আমাদের কিন্তু বিভিন্ন ভবনে ফাটল আছে, এই ভূমিকম্পের কারণে ফাটল না, এটা আগের থেকেই ফাটল আছে। আস্তরণ ধসে পড়েছে, প্লাস কিছুদিন আগে ফ্যামিলি প্ল্যানিং এর একটা অংশ ছাদ থেকে আস্তরণ ধসে পড়েছে। এই বিষয়ে আসলে যদি আশু পদক্ষেপ না হয়, বড় ধরনের ভূমিকম্প হলে আমরা নিজেরা যেমন ক্ষতির সম্মুখীন হব, আমার রোগীরাও ক্ষতির সম্মুখীন হবে। টঙ্গিবাড়ি উপজেলার প্রায় 2.5 লাখ মানুষের চিকিৎসায় একমাত্র ভরসা 50 শয্যা বিশিষ্ট এই হাসপাতালটি। সিফাত রহমান জেসি, মোহনা সংবাদ। রান্নায় খাবারের স্বাদ বাড়াতে অপরিহার্য এক উপকরণ মরিচ। দেশে নানা জাতের মরিচ চাষ হলেও দিনাজপুরের বিরলে সিটি মরিচের রয়েছে আলাদা সুখ্যাতি। গুণে মানে ভালো হয়। প্রায় 150 বছরের পুরনো এই মরিচ চাষ করে ভাগ্য বদলেছে শতাধিক কৃষকের। উপজেলায় প্রায় 65 হেক্টর জমিতে সিটি মরিচের আবাদ হয়েছে বলে জানায় কৃষি বিভাগ। সুবল রায়ের প্রতিবেদন, জানাচ্ছেন মাহমুদ আক্তার। দৃষ্টিনন্দন এই মরিচের স্থানীয় নাম সিটি মরিচ। দিনাজপুরের বিরল উপজেলায় এই মরিচ আবাদ হয়। শুধু দেখতে সুন্দর নয়, এর ঝালের কদর আছে রান্নায়। স্বাদ, রং ও সৌন্দর্যে এটি অনন্য। অন্য ফসলের তুলনায় লাভ বেশি হওয়ায় 150 বছর ধরে সিটি মরিচের আবাদ ধরে রেখেছেন এখানকার কৃষকরা। মরিচ খেতে এখন ব্যস্ত সময় পার করছেন চাষিরা। বাজার দর ভালো থাকলে লাভের আশা করছেন তারা। মরিচ ভালো হয়েছে, মরিচ আবাদ ভালো, মাস দেড় আগে লাগাইছি, বিঘা প্রতি লাখ-খানেক টাকা পাওয়া গেছে সামনের বছর। এগুলোও আশা করা যায় তার চেয়ে বেশি পাওয়া যাবে। ফলন মোটামুটি ভালো। মরিচের বাজার ভালো হয়, মরিচ হয়, ফসল ভালো হয়, দামও ভালো হয়। আমরা এটা সিটি মরিচ লাগাইছি, মানে 1-2 মাস, 1-1.5 মাস হচ্ছে আর কি, আবার 1-1.5 মাস পর তুলবো। উপজেলায় প্রায় 65 হেক্টর জমিতে এই সিটি মরিচের আবাদ হয়েছে। এই মরিচ চাষ করে কৃষক লাভবান হচ্ছে বলে জানান এই কৃষি কর্মকর্তা। বিরল উপজেলায় প্রায় 65 হেক্টর জমিতে এই সিটি মরিচের চাষাবাদ হয়ে থাকে। এটির ফলন বেশ ভালো হওয়ায় কৃষক বেশ লাভবান হচ্ছে এবং এই সিটি মরিচ চাষ করেই অনেক কৃষকের ভাগ্যের চাকা ঘুরছে। দিনাজপুরের বিরলের ঐতিহ্যবাহী সিটি মরিচেই কৃষকরা বুনছেন তাদের নতুন স্বপ্ন। মাহমুদ আক্তার, মোহনা সংবাদ।
শীতের শুরুতে টাঙ্গাইলের ছয়ানি বাজারে প্রায় 100 বছরের পুরাতন তুলাপট্টিতে লেপ তোশক তৈরি ও বিক্রির মহোৎসব চলছে। শীতের তীব্রতা প্রতিরোধে দোকানে ভিড় করছেন ক্রেতারা। এতে একদিকে বিক্রি যেমন বেড়েছে তেমন বেড়েছে কারিগরদের ব্যস্ততা। মীর আনোয়ার হোসেন টুটুলের প্রতিবেদন, জানাচ্ছেন তাহসিন তারে। শীত মৌসুম এলেই নতুন নতুন লেপ তোশকের কদর বাড়ে। এই সময় বেড়ে যায় বিক্রির পরিমাণ। টাঙ্গাইল জেলার বিভিন্ন হাটে বাজারে বসে এইসব দোকানপাট। সারা বছর কারিগরদের কাজ কম থাকলেও শীতের কয়েক মাসেই বেড়ে যায় ব্যস্ততা। দিনরাত কর্মব্যস্ততার মধ্য দিয়ে থাকতে হয় তাদের। যত শীত পড়বো তত অর্ডার পড়বো। এবার অর্ডার পড়তেছে, মানে মোটামুটি আর কি পড়তেছে, কামকাজ ভালোই চলতেছে। ল্যাপ হয়, তোষক হয়, বালিশ হয়, সবকিছু জাজিম টাজিম সবকিছু হয়। বিভিন্ন ধরনের তুলা আছে, এই কাস্টমারের যেটা পছন্দ হয় এটা দিয়ে বানায়। গতবারের সাথে এবার কাজের ভিড় চাপ বেশি, সবসময় কাজ নিয়ে ব্যস্ত থাকি আমরা। এই বছর শীত নিবারণে টাঙ্গাইলবাসী ভিড় করছেন লেপ তোশকের দোকানগুলোতে। প্রকারভেদে দাম কিছুটা বাড়তি বলছেন ক্রেতারা। সামনে শীত আসতে যাচ্ছে, যে কারণে আমি আজকে ল্যাব বানানোর জন্য এখানে আসছি। 5 স্টার তুলা এই 3200 দাম, 3100 টাকা কইছি। ল্যাব তোষক বালিশ আমার কাছে ভালোই মনে হয়েছে, যে জানে আমার পুরানো দোকান, এই দোকান থেকে আমি সবসময় মালডাল কিনি। চলতি বছর কাপড় ও সুতার দাম না বাড়ায় খুশি বিক্রেতারা। আমরা সীমিত লাভে দোকান করি এবং ল্যাপ তোষক এগুলা স্বল্প দামে আমরা খুব কম লাভে দিচ্ছি। গতবারের থেকে এবার একটু ভালো, কিন্তু নির্বাচন পরিচালনার জন্য একটু সমস্যা মনে হইতেছে। সামনে মাসে হয়তো বা একটু সেল, একটু বেচাকেনি কম হবে। শীত আসার আগেই মানুষ কিছু ভিড় করে কাজের জন্য। গত বছরের থেকে এবার একটু কাজের এটা বেশি, ল্যাপের সংখ্যাটা কম, কিন্তু তোষক জাজিম টাজিম বালিশ এগুলো মানুষ বানাইতেছে। সামনের দিনগুলোতে লেপ তোষকের বিক্রি আরো বাড়বে বলে মনে করছেন দোকানিরা। তাহসিন তারিন, মোহনা সংবাদ। খেলার খবর, ফুটবল। আজ মাঠে গড়াচ্ছে বাংলাদেশ ফেডারেশন কাপ টুর্নামেন্ট খেলা। দুপুর 2:30টায় কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে ব্রাদার্স ইউনিয়নের প্রতিপক্ষ হয়ে খেলতে নামবে ঢাকা আবাহনী। আসরে জয় দিয়ে যাত্রা শুরু করা আকাশী নীলরা নিজেদের দ্বিতীয় ম্যাচটিতেও জয়ের ধারা অব্যাহত রাখতে চায়। যদিও চলতি মৌসুমে ফেডারেশন কাপের বাইরে ফুটবল লিগে ম্যাচে ব্রাদার্স ইউনিয়নের কাছে হারের তিক্ত অভিজ্ঞতা আছে আবাহনীর। ফলে প্রতিপক্ষকে খুব সহজ করে দেখার সুযোগ নেই তাদের। এদিকে আজ একই সময়ে রাজধানীর বসুন্ধরা কিংস এরিনায় মুখোমুখি হবে ফকিরের পুল এবং পিডব্লিউ স্পোর্টিং ক্লাব। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে শিরোনামগুলো আরও একবার। খালেদা জিয়ার শারীরিক অবস্থায় স্থিতিশীল, লন্ডনে যাত্রা স্থগিত, আপাতত চিকিৎসা নেবেন ঢাকায়। বেগম রোকেয়া নারীদের আলোর দেশারি, বললেন প্রধান উপদেষ্টা। 100 বছরেও স্বপ্ন বাস্তবায়ন না হয় দুঃখ প্রকাশ। নির্বাচনী তফসিল ঘোষণার আগে শেষ মুহূর্তে বৈঠকে বসছে ইসি। পোস্টাল ব্যালটে সংশোধনী গেজেট প্রকাশ। এবং আবু সাইদ হত্যা মামলায় সাক্ষ্য দিতে ট্রাইব্যুনালে হাসনাত আব্দুল্লাহ। জিআইসি সেলে নির্যাতনে হাসিনা সহ 13 জনের অভিযোগ গঠনের শুনানি। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ 5:30টায়। এর আগে বিকেল 3টায় দেখবেন সংবাদ এক নজরে। মোহনা সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক, ইউটিউবে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।